আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদ। আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা ইসলাম তাহা। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। উত্তরাঞ্চলে আর মঙ্গা হবে না, রংপুরের জনসভায় বলেছেন শেখ হাসিনা। নৌকা ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় মন্তব্য। আগামীকাল থেকে সারা দেশে সেনা মোতায়েন, জামায়াতের 25 প্রার্থীর ধানের শীষ নিয়ে নির্বাচনের প্রশ্নে সিদ্ধান্ত আজ। নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তির পরাজয় হবে বললেন কাদের। দলীয় প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ বিএনপির। এবং বন্ড ছেড়ে বিদ্যুৎ উৎপাদনে 500 কোটি টাকার তহবিল, আর্থিক প্রতিষ্ঠানের বাইরে কিনতে পারবেন সাধারণ বিনিয়োগকারীরাও। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। শুরুতেই জাতীয় নির্বাচন, আর ভোটের বাকি আর 6 দিন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকা ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। আবারও ক্ষমতায় এলে প্রতিশ্রুত সব উন্নয়নের ঘোষণা দেন তিনি। রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জে দুটি জনসভায় তিনি বলেন, দেশে আর মঙ্গা হবে না। এ ব্যাপারে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি জামায়াতের জোটের অপশাসনের কথাও তুলে ধরেন তিনি। বিস্তারিত পান্থ রহমানের রিপোর্টে। প্রায় 16 বছর পর নির্বাচনী সভা করতে রংপুরের তারাগঞ্জে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শীত সকালের আড়মোড়া ভেঙে নির্বাচনী উত্তাপ আর উষ্ণতায় সকাল থেকেই উৎসব মুখর তারাগঞ্জ ডিগ্রি কলেজ। বিমানে ঢাকা থেকে সৈয়দপুর নেমে সড়কপথে দুপুর নাগাদ সভামঞ্চে পৌঁছালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানায় উপস্থিত জনতা। তাদের অভিবাদনের জবাব দিয়ে উন্নয়নের কথা বলেন অঞ্চলের পুত্রবধূ। আমরা ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সৈয়দপুর এয়ারপোর্ট, এই এয়ারপোর্টেরও আমরা উন্নয়ন করে দিচ্ছি। এখানে আমরা ইপিজেড করে দিয়েছিলাম, উত্তর ইপিজেড আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি যাতে মানুষের কর্মসংস্থান হয়, সেই ব্যবস্থা করেছি। কাজে আমরা চাই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে। রংপুর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউককে পরিচয় করিয়ে দিয়ে তার জন্য ভোট চান প্রধানমন্ত্রী। এই যে আমি হাত তুলে আপনাদের হাতে তুলে দিচ্ছি ডিউককে, আহসানুল হককে। নৌকা মার্কায় ভোট চাই, নৌকা মার্কায় ভোট দেবেন বলেন, হাত তুলে বলেন। এ সময় উত্তরাঞ্চলের উন্নয়নে টানা 2 মেয়াদে তার সরকারের নেওয়া উদ্যোগগুলোর কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি বিএনপি জামাত জোটের ধ্বংসাত্মক রাজনীতিরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। নির্বাচন নিয়ে বিরোধী জোটের ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা। পান্থ রহমান, চ্যানেল আই, তারাগঞ্জ, রংপুর। বিআরবি হসপিটালস লিমিটেড ভোটের আরো খবর। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে 2 জানুয়ারি পর্যন্ত সারা দেশে সেনা মোতায়েন করা হবে। এদিকে আজ বেলা 3:30টায় জামায়াতের 25 জন প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসছে ইসি। এসব নিয়ে জানতে আমরা সরাসরি যোগাযোগ করছি সোমা ইসলামের সঙ্গে। তিনি আছেন নির্বাচন কমিশনে। সোমা, নির্বাচন কমিশনের আজকের বৈঠকে কি কি আলোচনা হবে এ বিষয়ে আপনি আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি বলছিলেন কি আর নির্বাচনের কিন্তু বাকি আছে 1 সপ্তাহ, অর্থাৎ 30শে ডিসেম্বরের নির্বাচনকে সুষ্ঠু করতে আগামীকাল থেকে কিন্তু সারা দেশে মোতায়েন হচ্ছে সেনাবাহিনী। আর সেনাবাহিনী কিন্তু নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবেন। আর আজকে বিকাল 3:30টায় নির্বাচন কমিশন বৈঠক করবে। নির্বাচন কমিশন বৈঠক যে বিষয়ে আজকের বৈঠকের পরে কিন্তু সিদ্ধান্ত হবে যে জামাতের 25 জন প্রার্থী যারা পদবিতে বাদ না দিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে যে 25 জন নির্বাচন করছেন, সেই নির্বাচনে 25 জন প্রার্থী তারা নির্বাচন করতে পারবে কি পারবে না, সেই সব বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে নির্বাচন কমিশন বৈঠকে বসবে এবং বৈঠকেই কিন্তু আজকে জানা যাবে যে তারা নির্বাচন করতে পারছেন কি পারছে না।
আর যে বিষয়টি আপনি বলছিলেন যে আরো যে বিষয়গুলো আছে, নির্বাচন কমিশন কিন্তু আজকের বৈঠকে সিদ্ধান্ত নিবে যে আজকের বৈঠক থেকে যে 23 ডিসেম্বরের মধ্যে কিন্তু ব্যালট পেপার সারা দেশে পৌঁছে যাবার কথা ছিল, ব্যালট পেপারগুলো সবখানে পৌঁছে দেওয়ার বিষয়েও কিন্তু নির্বাচন কমিশনকে কিছুটা বিব্রত বোধ করতে হচ্ছে। কারণ আপনি জানেন যে এখনো কিন্তু আদালতের প্রার্থিতা নিয়ে অনেক প্রার্থী ফিরে আসছেন, সেই প্রার্থীরা কিন্তু চূড়ান্ত প্রার্থী হিসাবে তাদেরকে কিন্তু নথিভুক্ত করা হয়নি, সুতরাং তাদের ব্যালট পেপারগুলো কিন্তু এখন পর্যন্ত ছাপানো হচ্ছে না। সেই বিষয়গুলো নির্বাচন কমিশন আজকের বৈঠকে সিদ্ধান্ত নিবে তাদের ব্যাপারে কি করবেন। এবং আরো যে বিষয়গুলো আছে, আসলে আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলে থাকি, জামাতের 25 জন প্রার্থী নির্বাচন করতে পারবেন কি করতে পারবেন না সেই বিষয় নিয়ে কিন্তু আজকে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে নির্বাচন কমিশন। তাহা নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সোমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশনের আজকের বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোমা ইসলাম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি চূড়ান্ত পরাজয় হবে। নোয়াখালী 2 আসনের নির্বাচনী পথসভায় তিনি বলেন, বিএনপি এলোমেলো দল, তারা হারার আগেই হেরে গেছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা নিজেদের প্রতিপক্ষ হলে জয় সম্ভব নয়, সবাইকে একসাথে কাজ করার নির্দেশ দেন তিনি। বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের কোথাও বিএনপি প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে না, অথচ সরকার দলীয় প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছে। তফসিল ঘোষণার পর থেকে গায়েবী মামলায় ব্যাপক হারে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উৎসব মুখর পরিবেশে রাজধানীতে চলছে নির্বাচনী প্রচার কার্যক্রম। ঢাকা মহানগরীর উত্তরে 25 নম্বর ওয়ার্ডে আরজতপাড়া এলাকায় আছেন জান্নাতুল বাকিয়া কেকা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কেকা, আরজতপাড়ায় নির্বাচনী প্রচার সম্পর্কে আমাদের জানান। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মহানগর উত্তরের 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরজতপাড়ায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা ছেয়ে আছে ব্যানার ফেস্টুনে। মধ্য দুপুর কিন্তু সকাল থেকেই বিভিন্ন দল প্রচারণা চালিয়েছে। আমরা ইতোমধ্যে দেখছি যে গণসংহতি আন্দোলনের পক্ষে একটি প্রতিনিধি এই এলাকায় জনসংযোগ শুরু করেছেন। তারা বিভিন্ন দোকানে যাচ্ছেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন এবং তাদের সেই সকাল থেকে এই কার্যক্রম চালিয়ে আসছেন। তাহা আপনি জানেন যে এই 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকাটি রমনাথ শিল্পাঞ্চল তেজগাঁ থানা এই অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের 12 নম্বর আসনের এটি খুব একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে শক্তিশালী একজন প্রার্থী আছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং বিএনপির পক্ষে আছেন সাইফুল আলম নীরব, এবং গণসংহতি আন্দোলনের পক্ষে তরুণ প্রার্থী জোনায়েদ সাকি। তাহা আপনি আরও জানেন যে এই এলাকাটি 2008-এ নতুন করে সীমানা নির্ধারণ হয়েছে এবং এখানে এক সময় প্রার্থী ছিলেন আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এবং পর্যায়ক্রমে বিভিন্ন জন এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। আজকের এই নির্বাচনী প্রচারণায় আমি একজন তরুণ প্রতিনিধির সাথে কথা বলবো। আপনি মনে হয় গণসংহতি আন্দোলনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আপনারা কেমন পাচ্ছেন, সাড়া পাচ্ছেন কেমন? আমরা সারা পাচ্ছি, স্বতঃস্ফূর্তভাবে আমাদের নিজেদের কর্মীদের সাথেও আরও সাধারণ মানুষ যুক্ত হচ্ছে। তারা নিজেরাই জোনায়েদ সাকির পক্ষে কাজ করার জন্য আসছেন তারা, এবং গণমানুষের সমর্থন আছে, ভালোবাসা আছে। তারা চায় যে একটা ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে যেতে চায়, এটাই সকলের আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা সেটার জন্যই কাজ করছি। আমাদের প্রার্থীও সেটার জন্য প্রতিদিন বলে যাচ্ছেন যে একটা 30 তারিখের জন্য একটা ভয় মুক্ত পরিবেশ, একটা ভয়হীন পরিবেশের মধ্যে যেন জনগণ ভোট দিতে যেতে পারে। জোনায়েদ সাকি সেটাই বলে যাচ্ছেন, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনি দেখছেন যে এই এলাকায় জনসংযোগের এতটুকুই ছিল। আমার কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে। কেকা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আরজতপাড়া নির্বাচনী প্রচার সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকা। কিশোরগঞ্জ 2 কটিয়াদি পাকুন্দিয়া আসনে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক পুলিশ প্রধান নূর মোহাম্মদ। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে এক হয়ে কাজ করছে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক। শমিক আহমেদের রিপোর্ট।
কটিয়াদি পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 2 আসন। এখানে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক পুলিশ প্রধান নূর মোহাম্মদ। উৎসব আমেজে প্রচারণা চালিয়ে যাচ্ছে দলের নেতাকর্মীরা। দিনরাত নির্বাচনী জনসভা ও কর্মী সভা করছেন নূর মোহাম্মদ। নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের কাছে তুলে ধরছেন কটিয়াদি পাকুন্দিয়া নিয়ে তার কর্মপরিকল্পনা। রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি যারা হবেন এখানে সেবা দেওয়ার ক্ষেত্র অনেক বিস্তৃত, অনেক ওয়াইড। আমি আগে যে সংকীর্ণ অবস্থানে ছিলাম, এখানে যদি সুযোগ পাই আমি বড় স্কেলে অনেক বিস্তৃত আকারে মানুষজনকে সেবা দেওয়ার চেষ্টা করার একটা সুযোগ পাব। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চান ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক। সরকারি চাকরি থেকে ক্লিন ইমেজ নিয়ে উনি অবসর গ্রহণ করে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা, আওয়ামী লীগের প্রতি আস্থা জ্ঞাপন করে আজকে নৌকা প্রতীক নিয়ে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছেন। তার কথা বলতে এসেছি, তার জন্য আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের গুরুত্ব তুলে ধরে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। কুড়িগ্রামের 4টি আসনের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। সেখানে শুধু দলীয় প্রার্থীরাই নয়, রয়েছেন শক্ত স্বতন্ত্র প্রার্থীরাও। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি তাদের বিজয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। শ্যামল ভূমিকে সঙ্গে নিয়ে রাসেল জমাদারের ভিডিও চিত্রে ওবায়দুর রশিদের রিপোর্ট। কুড়িগ্রামে রয়েছে 4টি সংসদীয় আসন। দলীয় প্রার্থীদের বাইরে কুড়িগ্রাম 4 আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। ভোটারদের একটি বড় অংশ খেটে খাওয়া মানুষ, যাদের বেশিরভাগই কৃষিক্ষেত্রে শ্রম বিক্রি করেন, নতুবা ছোট দোকান কিংবা রিক্সা চালান। ভোট তো যোগ্য ব্যক্তি দিয়ে ভোট দেওয়া লাগবে। আমরা ভালো লোককে ভোট দেবো, যে লোকটা আমাদের শহরে উন্নতি করবে। বিভিন্ন দলের নেতারা বলছেন জোট কিংবা দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবেই প্রচারণা চালাচ্ছেন তারা। আমরা এমন কিছু ওয়াদা করিনি যেটা বাস্তবায়ন করিনি। আমরা যেটা বলেছি সেটা আমরা বাস্তবায়ন করেছি। সুতরাং এই এলাকার মানুষের আমাদের প্রতি আস্থা আছে, এই বিশ্বাসটুকু আমরা করি। এবারে আমরা 4টি আসনে ইনশাল্লাহ এই যারা ভোটার, সম্মানিত ভোটার, তারা ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে। 1991 সাল থেকে কোনো সংসদ নির্বাচনে বিএনপি কিংবা জামাত কুড়িগ্রামের কোনো আসনে জয়ী হতে পারেনি। সবসময়ই জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস কুড়িগ্রাম জেলায়। তাই ভোট আসে, ভোট যায়। ভোট দিতে হয় বলেই এই জেলার মানুষরা ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন। কিন্তু এবার ভোটাররা বলছেন, যেসব প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন সেই সব প্রার্থীদের মধ্য থেকে প্রতিশ্রুতি যিনি বাস্তবায়ন করতে পারবেন তাকেই ভোট দেবেন তারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, কুড়িগ্রাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিজেদের অবস্থান শক্ত করতে গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীরা। প্রচারণায় হয়রানির অভিযোগ করছে বিএনপি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। মেহেরপুরে 2টি সংসদীয় আসন, মেহেরপুর সদর ও মুজিবনগর নিয়ে মেহেরপুরে 1 এবং গাংনী উপজেলা নিয়ে মেহেরপুর 2 আসন। মেহেরপুরে 1 আসনে ভোটার রয়েছে 2,59,605 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,36,610 জন এবং 1,35,995 জন নারী ভোটার। আমরা খেটে খাওয়া মানুষ, ছোটখাটো ব্যবসা করে খাই, যে দেশ ভালো চালাবে সেবার থেকে আমরা ভোট করব। আমরা পড়াশোনা করছি কিন্তু আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, তাই আমরা এমন একজন এমপি চাই যে আমাদের চাকরি নিশ্চিত করবে। সকল দলের সমান অংশগ্রহণের মধ্য দিয়েই নির্বাচনটা যথাযথ হোক এবং গ্রহণযোগ্য হোক, এটা আমাদের প্রত্যাশা। আমরা রাস্তায় চলাচলের সময় ইভটিজিং ও নারী স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এমন একজন এমপি চাই, যিনি আমাদের ব্যবসায়ী সকল সুযোগ সুবিধা অব্যাহত রাখবে। সুষ্ঠু নির্বাচন হতে চাই, দেখতে চাই এবং দেশে সুষ্ঠু সরকার আসে, আমরা সুষ্ঠুভাবে দেশে বাস করতে চাই। 1991 সাল থেকে এই আসনে আওয়ামী লীগ 4 বার বিজয়ী হয়েছে। এবারও জয় ধরে রাখতে আশাবাদী তারা। গণসংযোগের মধ্যে মানুষের সাথে আমাদের গণসম্পৃক্ততা আরো বাড়ছে এবং আমি যেখানে যাচ্ছি মানুষ অত্যন্ত হাসি মুখে আমাকে গ্রহণ করছেন। এই জন্য
যে গত 5 বছর আমি সংসদ সদস্য হিসেবে মানুষের কাছে ছিলাম। আওয়ামী লীগ নির্বাচনী গণসংযোগ চালালেও মামলা মোকদ্দমা আর ধরপাকড়ের কারণে নির্বাচনী প্রচারণা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ বিএনপির। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য এই অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দেবে। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে শতভাগ বিশ্বাস করি এবার ধানের শীষ মেহেরপুরে বিজয়ী হবে। তবে আওয়ামী লীগ এবং বিএনপি দুদলই জয়ের ব্যাপারে আশাবাদী। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙুল তুলতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। ভোটাররা যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। প্রথমবারের মতো ব্যাংক ঋণের বাইরে গিয়ে বিদ্যুৎ কেন্দ্রের জন্য 500 কোটি টাকার তহবিল পেতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বন্ড বিক্রি করে এরই মধ্যে 385 কোটি টাকা পেয়ে গেছে। খুব শিগগিরই আরও 100 কোটি টাকার বন্ড ছাড়া হবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য। রিজভি নওয়াজ রিপোর্ট। 1901 সালে ব্রিটিশ আমলে ঢাকার আহসান মঞ্জিলে প্রথম বিদ্যুৎ বাতি জ্বলে। সে সময় উৎপাদন ক্ষমতা ছিল 1 মেগাওয়াট। পাকিস্তান শাসনের শেষ সময়ে 70 বছরে এটা বেড়ে দাঁড়ায় 300 মেগাওয়াটে। এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 20,775 মেগাওয়াট। বেসরকারি পর্যায়ের জন্য বিদ্যুৎ খাত খুলে দেওয়ার পর পুরো বিনিয়োগ নির্ভরতা ছিল ব্যাংক ঋণের ওপর। শেয়ার বাজার থেকে কেউ কেউ চেষ্টা করেছেন তহবিল পেতে, তবে বন্ড ছেড়ে তহবিল জোগাড়ের ঘটনা এই প্রথম। রাজনৈতিক ভিশনের পরিবর্তনে যে কতবার একটা চেঞ্জ হতে পারে একটা দেশে, এই উল্লেখযোগ্য জায়গাটা কিন্তু বিদ্যুৎ বিভাগ তৈরি করেছে। বিগত দিনে অনেক সরকার আসছে, আপনি আমাদের মাননীয় সচিব ডক্টর কায়কাসের হিসাবে দেখছেন যে বছরে 4.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করছে। 600 কোটি টাকার বন্ডে বিনিয়োগ করেছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, উত্তরা ব্যাংক, সাধারণ বীমা কর্পোরেশন এবং আইসিবি। আগ্রহ দেখিয়েছে ডাচ বাংলা সহ কয়েকটি বেসরকারি ব্যাংক। জ্বালানি হচ্ছে মানুষের ক্যাপাসিটি টু ওয়ার্ক, সেটাই হচ্ছে জ্বালানি। এই ক্যাপাসিটি টু ওয়ার্ক নানাভাবে বৃদ্ধি করা যায় এবং এই বৃদ্ধি করাটাই বিদ্যুৎ করে দেয়। সুতরাং দেশের উন্নয়নের জন্যে অ্যাবসলিউটলি ফান্ডামেন্টাল হতো বিদ্যুৎ। বাংলাদেশ তো ওই যেটা বললাম যে মিরাকল কান্ট্রি, এবং মিরাকল কান্ট্রিতে এই পরিবর্তনটা অত্যন্ত ব্যাপকভাবে হতেই থাকবে। প্রতিটি বন্ডের দাম ধরা হয়েছে 5,000 টাকা। 7 বছর মেয়াদী বন্ডে সর্বোচ্চ 9% হারে সুদ পাবেন বিনিয়োগকারীরা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য চলচ্চিত্রকার, নাট্যকার ও লেখক আমজাদ হোসেন। জামালপুর হাই স্কুল মাঠে আজ সকাল 10টায় তার নামাজে জানাজা হয়। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর জামালপুর পৌর কবরস্থানে মা বাবার কবরের পাশে শায়িত করা হয় গুণী এই শিল্পীকে। গত 14 ডিসেম্বর ব্যাংককের বামরুনগরাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আমজাদ হোসেন। গোলাপি এখন ট্রেনে, ভাত দে, জন্ম থেকে জ্বলছি, কাল সকালের মতো অসংখ্য কালজয়ী চলচ্চিত্রের কারিগর আমজাদ হোসেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের 7ম মৃত্যুবার্ষিকী আজ। সকালে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুর রাজ্জাকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অগ্নুৎপাতের কারণে সাগরতলে ভূমিধসে সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়ার পান্দেলগান, দক্ষিণ ল্যাম্পাং এবং সেরাং অঞ্চলে কমপক্ষে 168 জন নিহত হয়েছে। আহত হয়েছে 745 জন। নিখোঁজ রয়েছে আরও অনেকে।
সাগর তীরবর্তী শত শত ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি। এছাড়া ছুটির এ সময় সমুদ্র তীরে পর্যটকদের ব্যাপক উপস্থিতির কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আরও জানিয়েছে, ক্রেকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সুন্দা প্রণালীর তলদেশে ভূমিধসের সুনামির সৃষ্টি হয় এবং পূর্ণিমার কারণে সুনামির দুটি প্রলয়ঙ্করের ঢেউ তীরে আঘাত হানে। গত 28 সেপ্টেম্বর দেশটির সুলেসাওয়ারিতে 7.5 মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে কমপক্ষে 2000 লোকের মৃত্যু ঘটেছিল। এবার নিটল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে বাণিজ্যিক ভিত্তিতে উচ্চ ফলনশীল জাতের লাউ চাষ বেড়েছে। জেলার কয়েকটি গ্রাম এখন লাউয়ের গ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছে। শাহালুম শাহী রিপোর্ট। দিনাজপুরের বহু কৃষক উচ্চ ফলনশীল লাউ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। অন্য ফসলের তুলনায় লাউ চাষ বেশি লাভজনক হওয়ায় কৃষকের আগ্রহ বেড়েছে। লাউয়ের পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে আবাদ হচ্ছে বিভিন্ন শীতকালীন সবজি। বেশ কিছু লাউ গাছ লাগাইছি, নিয়মিত লাউ হচ্ছে, লাউ বিক্রি করে বেশ একটা ভালোই উপার্জন হচ্ছে। তো আগামীতে আরো কিছু লাউ গাছ লাগাবো। অন্যান্য ফসলের পাশাপাশি আমরা লাউ লাগাইছি, লাউগুলো খুব ভালো হয়, লাউ সবসময় হয়, লাউয়ের দাম মোটামুটি ভালো পাওয়া যায়। লাউয়ের ব্যাপক চাহিদা থাকায় প্রকারভেদে একটি লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। বিভিন্ন অঞ্চল থেকে পাইকার এসে কৃষকের জমি থেকে নগদ টাকায় কিনে নিয়ে যাচ্ছেন লাউ। আমি এখানে লাউ কিনলাম, এই লাউ এখান থেকে ঢাকায় নিয়ে যাব। লাউ কিনছি 14-15 টাকা, ওখানে যা বিক্রি করব 25-30 টাকা। উৎপাদিত লাউ জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। লাউ এমন একটা ফসল যেখানে বছরের সারা বছরই এখানে উৎপন্ন হচ্ছে। আমাদের দিনাজপুর জেলাও এই লাউয়ের ব্যাপক চাষ হচ্ছে এবং চাষিরা এই লাউ উৎপাদন করে এবার এখানে যেমন বিক্রি হচ্ছে, এই লাউটা কিন্তু এখান থেকে আবার ঢাকার বাজারও তারা বিক্রি করে বেশ দাম পাচ্ছে। দিনাজপুরে এবার 1500 হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে। ধানের জেলা দিনাজপুরের লাউ চাষ বেশ জনপ্রিয় উঠেছে। এই লাউ চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এই অঞ্চলে এই লাউ চাষের পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহালুম শাহী, চ্যানেল আই। এবার থাকছে প্রকৃতি সংবাদ। নওগাঁর ছোট যমুনা নদীর দূষণ ভয়াবহ রূপ নিয়েছে। এই নদী এখন ময়লা আবর্জনার ডাস্টবিনে পরিণত হয়েছে। পরিস্থিতির উন্নয়নে প্রকল্প নেওয়ার কথা বলছে প্রশাসন। ইমরুল কায়েসের তথ্য, ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। নওগাঁ শহরের মাঝ বরাবর প্রবাহিত এই ছোট যমুনা একসময় খুবই খরস্রোতা ছিল, ভিড়ত বড় বড় নৌকা। কিন্তু নদীটি এখন মৃত প্রায়। বর্ষায় পানি থাকলেও শুষ্ক মৌসুমে একেবারে শুকিয়ে যায়। নদীর মৃত্যু ঘণ্টা বাজাতে দুই পাশ থেকে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। পুরো নদী যেন পলিথিন আর প্লাস্টিক সামগ্রীর ডাস্টবিন। পাশে নদীর পারে বাসা আছে, বাচ্চা পলিথিনে পায়খানা করে নদীর পারে ফেলে দেয়, জানলা দিয়ে। ময়লা ফেলার জায়গা নাই, যে এই জন্য ফেললাম। পানি ব্যবহার করতে আমরা পারি না, পানি দূষণ, পানির গন্ধ হয়, মাছও থাকে না। নদী রক্ষায় সচেতনতা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার কাজ করছে বেসরকারি সংগঠনগুলো। আশেপাশের বাড়ির যে সুয়ারেজ লাইনটাও এখানে দিয়ে দেওয়া হচ্ছে, সেই মলমূত্রগুলো নদীতে পড়ে। কারো কারো খামার আছে, সেই খামারের গোবরগুলো বা উচ্ছিষ্টগুলো এখানে ফেলা হচ্ছে। নওগাঁর হোটেল রেস্তোরাঁ যে সকল বর্জ্য রাতের পর এখানে ফেলা হয়, কড়াকড়ি আইন করে এটা বন্ধ করা উচিত। এটা আমি এই দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, দাবি জানাচ্ছি নওগাঁ পৌরসভার কাছে। না হলে নওগাঁ নদীর যা কিছু আছে এটাও আর অদূর ভবিষ্যতে থাকবে না। তবে শহরবাসীকে ময়লা আবর্জনা না ফেলতে উদ্বুদ্ধ করার উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। যারা এই নদীটা দূষণ করার ক্ষেত্রে ভূমিকা রাখে, সাথে সাথে বাইরের যারা ওখানে নিয়ে গিয়ে ময়লা ফেলে তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং এরপর তাদের সাথে বসে আমরা একটা কর্মপরিকল্পনা বের করব এবং তাদের ময়লাগুলো যাতে এখানে না ফেলে সেজন্য আমরা একটা উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু। নদী রক্ষায় ওয়াক ফর হেলদি লাইফ অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট নামের প্রকল্প নেওয়ার কথা বলছে প্রশাসন। জাহিদুজ্জামান, চ্যানেল আই।